নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অমিত শাহকেও যে কেউ ঘোল খাওয়াতে পারে আজকের ভারতবর্ষে, সেটা বোধহয় এই মুহূর্তে কেউ ভাবতেই পারেন না, এবং সেটাই বাস্তবিক চিত্র। তার কারণ অমিত শাহ একটার পর একটা বিরোধী দল তাদেরকে ভাঙিয়ে নিয়ে চলে আসছেন, কোথাও এমএলএ, কোথাও এমপি, একদম সমস্ত জায়গায় ভাঙন। এবং ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে অদ্ভুত একটা ছবি উঠে এলো কর্ণাটক থেকে, এবং কর্ণাটকে বিজেপির এমএলএরা ক্রস ভোটিং করলেন এবং কংগ্রেস যে সিটটা পাওয়ার কথা ছিল না সেই রকম একটা সিট পেল। একদম সঠিক শুনছেন আপনারা, একদম সরাসরি 11 জন তারা সরাসরি ক্রস ভোটিং করেছে বিজেপির তরফ থেকে। এবং তারা বাইরে এসে যখন ইন্টারভিউ দিয়েছে, তার মধ্যে 3 জন একদম সরাসরি বলেছে আমরা অন্তরাত্মার আওয়াজ শুনে ভোটিং করেছি। এবং অন্তরাত্মার আওয়াজ শুনে বিভিন্ন কাজকর্ম করা, এটা বর্তমান ভারতবর্ষে বিরোধী দলের যে সমস্ত এমএলএ এমপিরা রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা শুনতে পাই, কিন্তু একদম শাসক পক্ষের যারা ইডি সিবিআই দিয়ে রেগুলার যে কোনো সময় যে কাউকে চাপ দিয়ে দেওয়া যায়, সেই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের জন্য ক্রস ভোটিং করছে বিজেপির এমএলএরা, সেটা কোথাও গিয়ে বোধহয় একটু হলেও একদম অমিত শাহকে একটা বড় সড়ো ধাক্কা দেবে। এবং আজকের ভারতবর্ষের রাজনীতিতে যদি কেউ একজন এই মুহূর্তে অমিত শাহের সমান সমান টক্কর দেওয়ার মতন থেকে থাকেন, তাহলে বোধহয় একমাত্র কংগ্রেসের চাণক্য একজনকেই বলা যায়। তিনি আর কেউ নন, বর্তমানে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। এবং আপনারা জানেন যে ডি কে শিবকুমার বহুদিন ধরেই কিন্তু একদম সরাসরি অমিত শাহের নজরে রয়েছেন। যে অমিত শাহ মনে করেন যে তার আইকিউ লেভেল বা তার মতন সাংগঠনিক ক্ষমতা বা তার মতন একদম সরাসরি সংগঠনের উপর দখল বা তার মতন একদম চাণক্য নীতিটাকে প্রয়োগ করা, সেই ক্ষমতাগুলো একজন মানুষের যদি কাউকে থেকে থাকে কংগ্রেসের মধ্যে এখনো পর্যন্ত, সেটা ডি কে শিবকুমার। এবং তাই জন্যই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথম যে কাজটা দেখতে পেয়েছিলাম আমরা, সেটা হচ্ছে ডি কে শিবকুমার তিহার জেলে গিয়েছিলেন। এবং তিহার জেলে যখন গিয়েছিলেন, তখন ডি কে শিবকুমার কতদিন ধরে তিহার জেলে ছিলেন, তার মধ্যে সোনিয়া গান্ধী তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, অর্থাৎ কতটা কংগ্রেসের স্নেহভাজন আপনারা বুঝুন। এবং পরবর্তীতে সেই একই কেস যখন সুপ্রিম কোর্টে ওঠে, ডি কে শিবকুমারের বিরুদ্ধে সমস্ত চার্জ সুপ্রিম কোর্ট বলে এইটা কোনো কেসই হয়নি, সম্পূর্ণ মিথ্যে বক্তব্য রেখে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডি কে শিবকুমার তাকে জেলে পাঠানো হয়েছে, সেটা সুপ্রিম কোর্ট বলেছিল। সুতরাং এই ডি কে শিবকুমার এই মুহূর্তে কিন্তু কোথাও গিয়ে 7 বছর পর সেই তার জেলে যেতে যে হয়েছিল, সেটা একদম সরাসরি একদম ঘুরিয়ে অমিত শাহকে ফেরত দিলেন এবং তার এমএলএদের দিয়েই ভোট করালেন ক্রস ভোট। খুব সচরাচর দেখা যায় না, এবং এই জিনিসটার গুরুত্ব অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ আপনারা হয়তো ভাবছেন যে একটা রাজ্যে এরকম ঘটনা ঘটেছে, তাতে এত বক্তব্য রাখার কি আছে, কিন্তু আদপে বিষয়টা কিন্তু একটা রাজ্যের বিষয় নয়, বিষয়টা অনেক বিস্তৃত। তার কারণ ডি কে শিবকুমার দক্ষিণ ভারতের রাজনীতির ক্ষেত্রে অবশ্যই বড়সড় একটা ফ্যাক্টর, অবশ্যই চাণক্যের মতন কাজ করেন। তাকে নিয়ে কথা বলবো এবং কি ঘটনা ঘটেছিল সেটাও বলবো বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই কর্ণাটকে বিধান পরিষদের ভোট হয়েছিল এবং 7টা সিটে ভোটটা হয়েছিল। তার মধ্যে কংগ্রেসের যা এমএলএরা ভোট দেয় বিধান পরিষদে মানুষকে যাওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে তাদের 4খানা সিট পাওয়ার কথা ছিল, কিন্তু তারা হঠাৎ করে রেজাল্ট বেরোনোর পর দেখা গেল পেয়ে গেছে 5খানা সিট। এবং এই 5খানা সিট যে পেয়ে গেছে, শেষ যে সিটটা কংগ্রেস পেয়েছে সেটা তাদের পাওয়ার কথা নয়। তার কারণ তাদের হাতে আরো 11 জন এমএলএ ছিল না। তাহলে সেই 11 জন এমএলএরা কারা? যারা ভোট দিল কংগ্রেস প্রার্থীকে। কংগ্রেস প্রার্থী যিনি দাঁড়িয়েছিলেন তিনি বিজেপির এগেনস্টেই তো দাঁড়িয়েছিলেন, এবং বিজেপির প্রার্থীকে ভোট না দিয়ে কংগ্রেস প্রার্থীকে ভোট দিলেন, তাও আবার এই বাজারে যখন একটার পর একটা ডবল ইঞ্জিন স্টেট, সিঙ্গেল ইঞ্জিন স্টেট, সমস্ত জায়গা থেকে পার্টির ভাঙন হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে কে সেই বিজেপির 15 জনকে যিনি একদম সরাসরি নিজেদের দিকে টেনে নিতে পারলেন, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এবং আপনাদের জানাই বিজেপি এবং জেডিএস এই দুটো দল কেন্দ্রে শরিক হিসেবে কাজ করে। জেডিএস একটা দল এবং বিজেপি আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে শরিক হিসেবে এরা কাজ করে। এই এই যে জেডিএস এবং বিজেপি তাদের যে প্রার্থী ছিল সেই প্রার্থী হেরে গেলেন, এবং ডি কে শিবকুমার
তিনি নিজের দিকে একদম সরাসরি আরেকজন প্রার্থীকে জিতিয়ে আনলেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং কেন বলছি আমরা, তার কারণ খবর যা পাওয়া যাচ্ছে, এই রেজাল্ট আসার পরেই একদম সরাসরি অমিত শাহ দিল্লি থেকে ফোন করেন বিজেপি নেতাদের, এবং কর্ণাটকের যারা বিজেপির সাংগঠনিক দায়িত্বে ছিলেন তাদেরকে রীতিমতন ক্লাস নেন অমিত শাহ। সুতরাং গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু কোথাও গিয়ে একটা টোকা লাগছে এই মুহূর্তে। কর্ণাটক থেকে সেই টোকাটা কিন্তু ডিকে শিবকুমার গুরুত্বপূর্ণ ভাবে দিচ্ছেন। আপনাদের আরো একটু বিস্তারিত বলি, 222 জন মোট ভোটার ছিলেন, প্রত্যেকেই এমএলএ, এবং এমএলএ রাই ভোট দিয়ে বিধান পরিষদে পাঠান সদস্যদের। তো সে তার মধ্যে 5 জন এমন ছিলেন যারা বিজেপির থেকে বহিষ্কৃত ছিলেন, কিন্তু তারা তো এমএলএ। তো এই 5 জনের মধ্যে 2 জন বাইরে বেরিয়ে এসে বলছেন যে আমরা অন্তরাত্মার কথা শুনে ভোট দিয়েছে। এবং এই যে 2 জন এবং এই যে এরা ভোট দিয়েছেন বলছেন, তারা কিন্তু সরাসরি ডিকে শিবকুমারের টাচে কোথাও ছিলেন, তেমন একটা খবর এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবং আপনাদের জানাই যে তেলেঙ্গানা, সেখানে যে জয় হয়েছিল কংগ্রেসের, রেমন্ত রেড্ডি যেখানকার মুখ্যমন্ত্রী, কেরল সেখানে যে জয় হয়েছে রিসেন্টলি, সেখানে কংগ্রেসের মুখ্যমন্ত্রী, প্রত্যেকটার পেছনেই কিন্তু ডিকে শিবকুমারের হাত রয়েছে, এবং প্রত্যেকটা রাজ্যেই তিনি সমানভাবে জনপ্রিয়। এবং শুধু তাই নয়, ডিকে শিবকুমার এই মুহূর্তে কংগ্রেসের মধ্যে থাকা এমন একজন মানুষ যাকে কিন্তু বলা হয় একদিকে প্রশান্ত কিশোর, অন্যদিকে অমিত শাহ, তাদের দুজনকে মিক্স করলে যা হয় সেটা হচ্ছেন একদম ডিকে শিবকুমার। এবং তার যে স্ট্র্যাটেজি, তার যে সাংগঠনিক ক্ষমতা, দুটোই কিন্তু প্রচন্ড ভালো। এবং অবশ্যই তার ধৈর্য, পার্টির প্রতি রয়্যালটি, সেইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসে যখন নামটা হয় ডিকে শিবকুমার। অন্যদিকে আরেকটা খবর আপনাদেরকে জানাই, কংগ্রেসের সঙ্গে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন পার্টির যে একটা মেলবন্ধনের অভাব রয়েছে, সেটা কিন্তু আবার ঝাড়খণ্ড, সেখানে এই মুহূর্তে খবর উঠে আসছে। এবং সেখানে রাজ্যসভার ভোটের যে রেজাল্ট বেরিয়েছে, সেখানে কিন্তু বেশ খানিকটা ধাক্কায় খেতে হয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্সকে। তার কারণ সেখান থেকে কংগ্রেস দাঁড় করিয়েছিল প্রণব ঝাকে রাজ্যসভা সিটে দাঁড় করিয়েছিল, এবং তিনি তাকে সাপোর্ট করার কথা ছিল আরজেডি এবং জেএনএম, অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, যেটা সেই যে একদম পার্টিটা, সেই পার্টির কিন্তু তারা সাপোর্ট করেনি। যা খবর বেরিয়ে আসছে যে আরজেডির তরফ থেকে তারা সম্পূর্ণভাবে কিন্তু এই প্রণব ঝায়ের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তাকে সাপোর্ট করেছেন, এবং জেএনএম তার পক্ষ থেকেও কিন্তু একদম সরাসরি প্রণব ঝায়ের বিরুদ্ধে ভোটিংটা হয়েছে। অর্থাৎ আপনারা বোঝার চেষ্টা করুন যে আরজেডি, লালু প্রসাদ যাদব সারা জীবন ধরে কংগ্রেসের সঙ্গে রাজনীতি করে এলেন, তিনি সারা জীবন বলে গেলেন যে আমি বিজেপির বিরুদ্ধে রাজনীতি করছি। সেই আরজেডির তরফ থেকে এমএলএ, তিনি কি করে প্রণব ঝাকে ভোটটা না দিয়ে অন্য কাউকে ভোটটা দিলেন, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। অর্থাৎ কোথাও গিয়ে ডিকে শিবকুমার যেটা করে দেখাতে পারলেন কর্ণাটকে, সেটা একদম সরাসরি ঝাড়খণ্ডের ক্ষেত্রে অন্য আরেকজন করে দেখাতে পারলেন না। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, তার কারণ ভূপেশ বাঘেল, তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং ঝাড়খণ্ডে তিনি জানেনই একদম প্রচারের বিষয়, অর্থাৎ এমএলএদের সঙ্গে কথা বলার বিষয় তো থাকে, সেটাও তিনি করেননি, এবং তিনি সম্পূর্ণ বিষয়টা থেকে অ্যালুফ ছিলেন। এই যে তথ্য উঠে আসছে অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ এই যে হেমন্ত সোরেন, জেএনএম যে সংগঠন, তার যে মুখ এবং ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি এনডিএ তে যুক্ত হতে পারেন, তার পার্টিকে নিয়ে সাপোর্ট করতে পারেন। তাদের 3 জন এমপি রয়েছেন, ঝাড়খণ্ড খুব ছোট রাজ্য, এবং সেখান থেকে 3 জন এমপি দিয়ে সাপোর্ট করতে পারেন এই মুহূর্তে এনডিএ কে, সেরকম একটা খবর উঠে আসছে। তার কারণ আপনারা জানেন যে ঝাড়খণ্ডের ভোটের আগে হেমন্ত সোরেন তাকে গ্রেপ্তার করা হয়, এবং তার স্ত্রী সমস্ত ভোটের দায়িত্ব সামলান, কিন্তু তারপরেও তিনি জিতে যান। তো সেই জায়গা থেকে কিন্তু হেমন্ত সোরেন এই মুহূর্তে এনডিএ তে সামিল হতে পারেন, এমন একটা খবর রয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে একটা ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে গাঠবন্ধনের অভাব, ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে কোথাও গিয়ে একটা জেলিং এর অভাব রয়েছে, কিন্তু সেই জায়গাটা করে দেখাচ্ছেন ডিকে শিবকুমার। তাই এই মুহূর্তে কংগ্রেসের কিন্তু সেটাকে ইউটিলাইজ করা উচিত কেন্দ্রীয় রাজনীতির ক্ষেত্রে, কারণ কংগ্রেস ভেঙে যাওয়ার মতনও একটা কিন্তু কথাবার্তা বিভিন্ন ক্ষেত্রে শোনা গিয়েছে, এর আগেও শোনা গিয়েছে। ইতিমধ্যে যখন প্রত্যেকটা আঞ্চলিক দল ভাঙছে, আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস ভেঙেছে, আমরা দেখতে পেয়েছি শিবসেনা ভেঙেছে, আমরা দেখতে পাচ্ছি যে অখিলেশ যাদবের যে দল, সেই দিকে নজর রয়েছে, সেই দিকে বিভিন্ন কথাবার্তা উঠে আসছে, সেগুলো রাখছে আপনাদের সামনে। তখন কিন্তু কংগ্রেসের উচিত ডিকে শিবকুমার তাকে কাজে লাগানো। ঠিক যেমনভাবে 2017 সালে প্রাথমিকভাবে ডিকে শিবকুমার নিজের পরিচয়টা দিয়েছিলেন যে 2017-তে আহমদ প্যাটেল তাকে একদম গুজরাটে আপনারা বোঝার চেষ্টা করুন, মোদী, অমিত শাহ, তাদের একদম লবি, সেই জায়গাটা প্রথম মোদী সরকার তৈরি হয়েছে 5টা বছরও কাটেনি,
সেই সময় গুজরাটে আহমেদ প্যাটেল তাকে সরাসরি ডিকে শিবকুমার জিতিয়ে এনেছিলেন, এবং জিতিয়ে এনেছিলেন শুধু তাই নয়, রীতিমতন অপারেশন কংগ্রেস সেইটা তিনি সংগঠিত করেছিলেন। ভোটের আগের দিন রাত্রিবেলা 1:30 পর্যন্ত তিনি নিয়ে গিয়ে একদম বিধায়কদের একটা রিসর্টে নিয়ে গিয়েছিলেন, গুজরাটে বসে এটা করছেন তিনি, এবং 40 জন বিধায়ক তার সঙ্গে ছিল, এবং তার পরবর্তী দিনে ভোট হয় এবং সেখানে আহমেদ প্যাটেল রাজ্যসভার মেম্বার হন 2017 সালে, এবং 2023 সালে ঠিক একইভাবে ডিকে শিবকুমার তিহার জেল থেকে ফিরে আসেন এবং কর্ণাটকে কিন্তু তিনি কংগ্রেসকে বিপুল পরিমাণ ভোটে জেতান, এবং সেই জায়গাটা যদি 2028 সালে আবারও তিনি নিজেকে প্রমাণ করতে পারেন, রিসেন্টলি তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এখন তার হাতে বহু ক্ষমতা, তো সেই জায়গায় যদি 2028 সালে তিনি কংগ্রেসকে আবারও জেতাতে পারেন, তাহলে অবশ্যই রাহুল গান্ধীর কিন্তু এই মুহূর্তে একটা অবশ্যই চান্স নেওয়া উচিত যে ডিকে শিবকুমার কংগ্রেসের পক্ষ থেকে তার নতুন চাণক্য হিসেবে কিন্তু তাকে কাজ করানো উচিত, এবং 2029 সালের ভোটে অবশ্যই ডিকে শিবকুমার কিন্তু একটা বড়সড় ভূমিকা যে নিতে পারেন, অন্তত দক্ষিণ ভারতের ব্যাপারটা যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই বড়সড় একটা রেজাল্ট তার কাছ থেকে আশা করা যায়, এবং দক্ষিণ ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেগুলোর উপর অবশ্যই ডিকে শিবকুমারের একটা বড়সড় দখল রয়েছে, সেটা অন্ধ্রপ্রদেশ হতে পারে, তেলেঙ্গানা হতে পারে, তামিলনাড়ু হতে পারে, কেরল হতে পারে, প্রত্যেকটা জায়গা সেখান থেকে যদি সিটগুলো বের করে আনা যায় অবশ্যই ডিকে শিবকুমারকে কিন্তু দায়িত্ব দেওয়া উচিত। সেই ক্ষেত্রে আমরা জানি না কংগ্রেস পার্টি সেটাকে ইউটিলাইজ করবে কিনা, তবে অবশ্যই যে ঘটনাটা ঘটালেন তিনি একদম কর্ণাটকে বসে বিজেপি এমএলএদের দিয়ে ক্রস ভোটিং করানো এবং কংগ্রেসের প্রার্থীকে জয়ী করা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। আজকের ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেসের জন্য একটা বড় সড়ো জয়, কংগ্রেসের বাদবাকি নেতাদের জন্য একটা বড় সড়ো শিক্ষা, এবং অবশ্যই এটা তিনি করে দেখালেন যে ইডি সিবিআই থাকতে পারে কিন্তু অবশ্যই রয়্যালটির কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, কেউ যদি রাজনীতি সঠিকভাবে করতে চায় তার কিন্তু একটা আলাদা জায়গা রয়েছে, তিনি পারেন, এই বাজারেও পারেন, যখন প্রত্যেকটা পার্টি ভেঙে যাচ্ছে সেখানে বিজেপিকে ভাঙিয়ে নিয়েও আসা যায়, এই বিষয়টা কিন্তু আজকের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা চিহ্ন তিনি রেখে গেলেন। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।